করোনাকালের এই দুঃসময়ে নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা সবাই জানো যে অনলাইন ক্লাস হচ্ছে, তোমরা সবাই টিভির সামনে বসে এই অনলাইন ক্লাসটা দেখবে, ঠিক আছে? সবাই দেখবে কিন্তু সন্ধ্যার সময় বসে। আমি তোমাদের আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহিদা খাতুন, সহশিক্ষক, কৃষি শিক্ষা, সাতিয়ানতলা শ্রমণকাটি মাধ্যমিক বিদ্যালয়। তোমরা কিসের চিত্র দেখতে পাচ্ছ? একটা বইয়ের, তাই না? এই বইটা কোন শ্রেণীর? নবম শ্রেণীর, বিষয় কৃষি শিক্ষা। অধ্যায় দ্বিতীয়। আজকে যে পাঠটা আমি তোমাদের পড়াবো তার উপরে কিছু আলোচনা করব। চিত্রে তোমরা কি লক্ষ্য করছো? কিছু উদ্ভিদ অর্থাৎ গাছ দেখতে পাচ্ছ, তাই না? তাহলে এই উদ্ভিদ এবং এই গাছগুলো হচ্ছে কোথায় আছে? খেতে, অর্থাৎ ফসল ক্ষেত। আজকের পাঠ হবে আমাদের ফসল ক্ষেত বা ফসল বীজ। আজকের পাঠ ফসল বীজ। তাহলে আমি তোমাদের পড়াবো ফসল বীজ। আমাদেরকে জানতে হবে ফসল বীজ কাকে বলে। তার আগে বীজ থেকেই কিন্তু ফসল হয়, উদ্ভিদ জন্মায়। বীজ উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান মাধ্যম। উদ্ভিদের নিষিক্ত পরিপক্ক ডিম্বককেই বীজ বলে। এ ধরনের বীজকে আমরা আবার ফসল বীজও বলতে পারি, যেমন পাট বীজ, গম বীজ, ধান বীজ, ভুট্টা বীজ ইত্যাদি। এরকম করে অনেকগুলো বীজ আছে। এই বীজ থেকেই কিন্তু উদ্ভিদ জন্মায়। বীজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে
উদ্ভিদ তত্ত্ব অনুসারে বীজ, আর একটা হচ্ছে কৃষি তত্ত্ব অনুসারে বীজ। তাহলে আমরা কি বীজের চিত্র, একটা চিত্র দেখা যাচ্ছে, এই চিত্রটা কোন ফসলের বীজ? ধান, গম, ভুট্টা, কোনটার বীজ? একটু লক্ষ্য করে দেখো, ছবির দিকে তাকাও যে কোন ধরনের বীজ। এটা হচ্ছে কিন্তু ধান বীজ। এই ধান বীজটাই হচ্ছে উদ্ভিদ তত্ত্ব অনুসারে বীজ। তাহলে উদ্ভিদ তত্ত্ব অনুসারে বীজ কাকে বলে? উদ্ভিদের নিষিক্ত পরিপক্ক ডিম্বককেই বীজ বলে, তাই না? উদ্ভিদের নিষিক্ত পরিপক্ক ডিম্বকটাই হচ্ছে বীজ। এ ধরনের বীজকে ফসল বীজ বা প্রকৃত বীজ বা বংশ বিস্তারক উপকরণও বলা যেতে পারে। এ ধরনের বীজকে আমরা উদ্ভিদ তত্ত্ব অনুসারে বীজ বলতে পারি, আবার কৃষি তত্ত্ব অনুসারে বীজ ফসল বীজও বলতে পারি। কৃষি তত্ত্ব অনুসারে বীজ, কৃষি তত্ত্ব অনুসারে বীজের পাশে একটা চিত্রের দিকে লক্ষ্য করো। চিত্রটা হচ্ছে উদ্ভিদ থেকে পাচ্ছি না ফসল বীজ থেকে পাচ্ছি না সবজি বীজ থেকে পাচ্ছি? আলুটা পাচ্ছি, দেখো একটা আলুর ছবি, এটা পাচ্ছি সবজি বীজ থেকে, অর্থাৎ কৃষি তত্ত্ব অনুসারে বীজ থেকে। তাহলে আমরা বলতে পারি কৃষি তত্ত্ব অনুসারে বীজ কাকে বলে? উদ্ভিদের যে কোনো অংশ, পাতা, মূল, কাণ্ড, শাখা, কুঁড়ি, যা উপযুক্ত পরিবেশে আপন জাতের জন্ম দিতে পারে, তাকেই বলা হচ্ছে কৃষি তত্ত্ব অনুসারে বীজ বা বংশ বিস্তারক উপকরণ বলে। এ ধরনের উপকরণকে কৃষিতাত্ত্বিক বীজ বা বংশ বিস্তারক উপকরণও বলা যেতে পারে। যেমন আলুর কন্দ, মিষ্টি আলুর লতা, আখের কাণ্ড, এইগুলো দিয়েই কিন্তু এই কৃষি তত্ত্ব অনুসারে বীজ জন্মাতে পারে। তোমরা খেয়াল করে দেখো, ছবির দিকে খেয়াল রাখবে যে একটা আলু, এইখানটা একটা চোখ আছে, এইখানটা একটা চোখ আছে, আবার এইখানটাও একটা চোখ আছে। তাহলে আমরা একটা আলুকে কয় খণ্ড করতে পারি? তাহলে আর থেকে দেখি যে কয় খণ্ড করতে পারি, 2 খণ্ড। তাহলে এই অংশটুকু বা, আর আমরা এই 3টি অংশ অর্থাৎ খণ্ড ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটুখানি লক্ষ্য করলেই, ছবির দিকে তাকালেই তোমরা সবাই বুঝতে পারবে যে উদ্ভিদ তত্ত্ব অনুসারে বীজ আর কৃষি তত্ত্ব অনুসারে বীজ কাকে বলে। কৃষি তত্ত্ব অনুসারে বীজটা হচ্ছে আলু। যা হোক, তোমরা সবাই ভালো পেরেছো, আরও ভালো করবে, এই আমার প্রত্যাশা। এরপরে ফসল বীজ উৎপাদনের ধাপসমূহ। ফসল বীজ উৎপাদনের ধাপসমূহ। আর ফসল বীজ কোত্থেকে আসছে? বীজ উদ্ভিদের জটিল একটা প্রক্রিয়া। বীজ উৎপাদন করতে গেলে একটা জটিল প্রক্রিয়ায় আমরা থাকি। সেটা হচ্ছে উন্নত মানের বীজ পেতে হলে আমাদেরকে বীজ জমি
নির্বাচন করতে হবে। তাহলে বীজ জমি কেমন জমি নির্বাচন করতে হবে? উর্বর জমি নির্বাচন করতে হবে। তোমরা দেখো উর্বর জমিটা কেমন। আমি একটা দেখো জমির চিত্র নিছি, সেই জমিটা হচ্ছে উর্বর জমি। দেখেছ? হ্যাঁ, উর্বর জমি। বীজ জমি নির্বাচন, কেমন জমি নির্বাচন করতে হবে? বীজের জন্য, বীজ উৎপাদনের জন্য উর্বর জমি নির্বাচন করতে হবে। এ ধরনের জমিতে অবশ্যই আগাছামুক্ত থাকতে হবে ও আলো বাতাসযুক্ত থাকতে হবে। বীজ জমি নির্বাচন করতে হবে। বীজ জমি পৃথকীকরণ, বীজ জমি পৃথকীকরণ করতে গেলে কী করতে হবে? বীজ উৎপাদনের জন্য একটা নির্বাচিত জমি নিতে হবে এবং পার্শ্ববর্তী ও অন্য ফসলের জন্য আরেকটা জমি নির্বাচন করতে হবে। এইভাবে বীজ জমি পৃথকীকরণ করতে হবে। বীজ সংগ্রহ, বীজ সংগ্রহ বীজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সেই ধাপটা হচ্ছে বীজ উৎপাদনের জন্য অবশ্যই আমাদেরকে প্রত্যায়িত বীজ সংগ্রহ করতে হবে। বীজ সংগ্রহের সময় আমাদেরকে নিম্নোক্ত তথ্যগুলো জেনে নিতে হবে। নিম্নোক্ত তথ্যগুলো হচ্ছে জাতের নাম, জাতের নাম কেমন জাতের নাম হবে? দেখো, জাতের নাম, জাতের নাম আছে আউশ, আমন, বোরো। আউশ, আমন, বোরো। তাহলে জাতের নাম হচ্ছে আউশ, আমন, বোরো। আউশ মৌসুমের দুটা জাতের নাম কটকতারা, শাহিবালাম। আমন মৌসুমে হচ্ছে প্রতিশাহী, গিরিবালাম। বোরো হচ্ছে বিয়ার 27, বিয়ার 36, বিয়ার 11 ইত্যাদি। তাহলে জাতের নাম আমরা প্রত্যেকেই জানি, তাই না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অবশ্যই এই জাতের নাম মনে রাখতে হবে। এরপরে আসি বীজ উৎপাদনকারী নম্বর। বীজ উৎপাদনকারী নম্বর, এই যে বীজগুলো আমরা উৎপাদন করেছি তার একটা নম্বর আছে। ভালো মানের বীজ কিনা তার একটা নম্বর আছে। উৎপাদনকারী যিনি উৎপাদন করেছেন তার একটা নম্বর আছে। আমরা যে কোনো যার যার নম্বর যে উৎপাদন করেছে তার একটা নম্বর বসাতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এখন অন্য জাতের বীজের শতকরা হার, অন্য জাতের বীজের শতকরা হার। তাহলে আমরা লিখতে পারি কি? অন্য জাতের বীজের শতকরা হার। অন্য জাতের বীজের শতকরা হার হচ্ছে অন্য প্রজাতির বীজ, অন্য প্রজাতির বীজ, নমুনা বীজ, নমুনা বীজ, মোট বীজ। লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি। এই তিনটি বীজের শতকরা হার আসছে কত? পার্সেন্টেজে 100। এই শতকরা হার পার্সেন্টেজে
100%, তাই তো নাকি 100 আমরা লিখতে পারি। তাহলে সাজাতে পারি অন্য প্রজাতির বীজ মাইনাস নমুনা বীজ বাই মোট বীজ কিন্তু পার্সেন্টেজে 100। ঠিক আছে, এইটা হচ্ছে বীজের শতকরা হার। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা হচ্ছে শতকরা 100 ভাগের মধ্যে 80 বললে হবে, 80 থেকে 85%। আবার বলতে পারি 75 থেকে 80% হলেও কিন্তু বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা সঠিক হবে। 75 থেকে 80% হলেই হবে। ঠিক আছে, হ্যাঁ, তোমরা সবাই মনোযোগী আছো। বীজের আর্দ্রতা আমরা বুঝি যখন বীজ সংগ্রহ করতে হয় তখন কিন্তু বীজের আর্দ্রতা কত পার্সেন্ট থাকতে হবে। একটা পার্সেন্টে বীজের আছে, 10%-এর নিচেও যাবে না, 12%-এর উপরেও উঠবে না, 12%-এর উপরেও হবে না, মানে উপরেও উঠবে না। তাহলে বীজের আর্দ্রতা আমাদেরকে সঠিক মানের থাকতে হবে। বীজ পরীক্ষার তারিখ। বীজ পরীক্ষা করবো। এখন বীজের আর্দ্রতা জানলাম যে 10-এর নিচে যাবে না, 12-র উপরে উঠবে না। এর একটা তারিখ আছে বীজ পরীক্ষা। তাহলে মনে করি আমরা যে ঠিক আজকে যে ডেটটা আছে, আজকের ডেটে আমরা 25টা পরীক্ষা করেছি। তারিখটা কত? 13-10-20, 13-10-20 এই তারিখেই কিন্তু আমরা 20টা পরীক্ষা করলাম। দলীয় কাজ। দলীয় কাজ দলীয় কাজ। দলীয় কাজের একটা চিত্র দেখো। চিত্রটা হচ্ছে কিসের? গম বীজের। তাহলে তোমাদের দলে ভাগ করে দিলাম। কিছু বীজ তোমাদের আমি দলভিত্তিক ভাগ করে দিলাম। এই বীজের কি বৈশিষ্ট্য আছে তোমাদের অবশ্যই লিখতে হবে খাতায়। হ্যাঁ, তোমরা ঠিক লিখেছ, ভালোই পারছো। আগামীতে এরকম করে সুন্দর করে তোমাদের আবারও কাজ দেবো, করতে হবে। আজকে আমি তোমাদের কি কি পড়ালাম এই অধ্যায়ে। ফসল বীজ কাকে বলে, অর্থাৎ বীজ কাকে বলে, বীজকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি, ফসল উৎপাদনের বীজ কাকে বলে, ফসল উৎপাদনের ভাগগুলো কি কি, বীজ জমি কীভাবে নির্বাচন করব, তারপরে বীজ জমি পৃথকীকরণ কীভাবে করব, বীজ সংগ্রহ কীভাবে করা যাবে। নিম্নোক্ত তথ্যগুলো বীজ সংগ্রহের নিম্নোক্ত তথ্যগুলো জেনে নিছি, তাই না? জাতের নাম, তারপরে হচ্ছে বীজ পরীক্ষার তারিখ, এরকম করে আমরা সবগুলোই একে একে জেনে নিছি, তাই না?
হ্যাঁ, তোমরা সবাই তো ভালো পরামর্শ, এরকম করে পড়াশুনো করতে হবে তোমাদের। এরপরে তোমরা বাড়ির কাজটা নাও। খাতা বাহির করো। বাড়ির কাজ হচ্ছে বীজ কাকে বলে, বীজ কত প্রকার, কী কী, ফসল বীজ উৎপাদনের ধাপসমূহ বর্ণনা করো। ঠিক আছে, বাড়ি থেকে কিন্তু অবশ্যই এগুলো পড়াশুনো করবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।